সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। ম্যাক্সিমাম টাইম অনেকে আমাকে এরকম প্রশ্ন করেন যে আপু, নবম মাসে 36 সপ্তাহে আছি, কেউ 37, কেউ 38 সপ্তাহে আছেন, বাচ্চার গলায় নাড়ি পেঁচানো কিংবা মায়ের ওজন বেশি কিংবা মায়ের রক্তের হিমোগ্লোবিন কম, তাছাড়া দেখা যায় গর্ভের পানি কম আছে, এছাড়া বাচ্চার ওজন বেশি আছে ইত্যাদি বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে বলেন যে নর্মাল ডেলিভারি হবে কি না, বা অনেক সময় আমি রিপ্লাই করি যে নর্মাল ডেলিভারি হবে না, এগুলো নর্মাল ডেলিভারিতে বাধা তৈরি করবে। এখন এই ধরনের যদি সমস্যা তৈরি হয় তাহলে এগুলোকে ঘরোয়া উপায়ে কিভাবে সমাধান করবেন সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্টেন্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব বাচ্চার গলায় নাড়ি পেঁচানো কিংবা বাচ্চার উল্টো পজিশন, অথবা মায়ের ওজন বেশি, বাচ্চার ওজন বেশি, মায়ের রক্তের হিমোগ্লোবিন কম ইত্যাদি নবম মাসের শেষের দিকে গেলে এই সমস্যাগুলো তৈরি হয়, এবং এই সমস্যাগুলো হলে কিন্তু নর্মাল ডেলিভারি কঠিন হয়ে যায় বা নর্মাল ডেলিভারি ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। কিভাবে এগুলোর ঘরোয়া সমাধান করবেন সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রেগন্যান্সির শুরু থেকেই কিন্তু একজন মা বিভিন্ন ধরনের সমস্যার মধ্য দিয়ে যান। ভালো মন্দ, চড়াই উতরাই অনেক কিছু পার করতে করতে নবম মাসে গিয়ে পৌঁছন। ম্যাক্সিমাম মায়ের ক্ষেত্রে দেখা যায় যে প্রথম থেকে সব কিছু ঠিকঠাকই থাকে, মানে বাচ্চার প্লাসেন্টা, পজিশান, ওজন, মায়ের রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ, গর্ভের পানি ইত্যাদি সব কিছু ঠিকঠাক থাকে। কিন্তু নবম মাস বা 36 সপ্তাহে গিয়ে যখন সর্বশেষ চেক আপটা আপনারা করান, সেখানেই দেখা যায় যে রিপোর্টের মধ্যে কিছু জটিলতা তৈরি হয়। যেমন কারো বাচ্চার উল্টো পজিশান আসে, কারো বাচ্চার সব ঠিক আছে, গলায় শুধু নাড়ি পেঁচানো আছে, কারো দেখা যায় যে মায়ের হিমোগ্লোবিনের পরিমাণ কম, বা অথবা দেখা যায় যে মায়ের ওজন বেশি আছে বা বাচ্চার ওজন বেশি আছে। তো এগুলো জানিয়ে প্রশ্ন করেন যে নর্মাল ডেলিভারি হবে কি না। এই সব কিছু যদি এ ধরনের পজিশানে থাকে বা এই অবস্থাগুলোতে থাকে তাহলে নর্মাল ডেলিভারি হবে না। কিন্তু এগুলো যদি বিপরীত হয়ে আসে, পরিবর্তন হয়ে আসে, তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এগুলোকে পরিবর্তন করব। এত অল্প সময়ের মধ্যে পরিবর্তন করা সম্ভব কি না? হ্যাঁ, সম্ভব। আমাদের ছোট্ট একটা কাউন্সিলিং পারে বড় ধরনের জটিলতার হাত থেকে আমাদেরকে রক্ষা করতে এবং সিজারের পরিবর্তে নর্মাল ডেলিভারি হতে সহায়তা করতে। তো এটার জন্য কি করতে হবে? প্রথমেই যেটা বলে থাকি আমি, একেবারে গর্ভাবস্থার শুরুর থেকে আপনাদের যে চেষ্টাটা করা উচিত বা যেটা একেবারে মনে মাথায় গেঁথে নেওয়া উচিত, যে কোনো খারাপ পরিস্থিতি তৈরি না হলে নর্মাল ডেলিভারিতে আপনারা উৎসাহিত হবেন, নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করবেন। প্রথম থেকে যখন এই টেন্ডেন্সিটা থাকে তখন মায়েদের এই ধরনের একটা ইচ্ছে থাকে যে যেহেতু নর্মাল ডেলিভারি চাই, তাই নর্মাল ডেলিভারির জন্য কি করতে হবে। নর্মাল ডেলিভারির জন্য খুব বেশি কঠিন কিছু নয়, নিয়মিত হাঁটাচলা করতে হবে, টুকটাক কায়িক শ্রম করবেন, লো কমেটটা ব্যবহার করবেন। অনেকে বলেন লো কমেট কি? ফ্লোর বা মেঝের সাথে সংযুক্ত যে কমেটগুলো থাকে এগুলোকে লো কমেট বলে। এই লো কমেটগুলো ব্যবহার করবেন। সেই সাথে পুষ্টিকর খাবার খাবেন। নিশ্চিত করবেন সারাদিনে আপনি যেরকম খাবার খাচ্ছেন সকল ভিটামিন, মিনারেল, ক্যালসিয়ামগুলো যেন ঘুরে ফিরে আপনার বডিতে যায়, আপনার থেকে যেন বাচ্চা পায়। সেই সঙ্গে ডাক্তারের দেওয়া আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম ওষুধগুলো নিয়মিত সেবন করবেন। এতটুকুই আপনাদেরকে আমাদের ইনস্ট্রাকশান দেওয়া থাকে। এভাবে যদি আপনারা চলতে পারেন তাহলে ইনশাল্লাহ নর্মাল ডেলিভারি ক্ষেত্রে কোনো জটিলতা তৈরি হবে না। কারণ কি, আপনি নিয়মিত হাঁটা চলা, টুকটাক কায়িক শ্রম করতে থাকলে আপনার শরীরটা সবসময় একটা ব্যায়ামের উপর দিয়ে থাকবে। আর যে বডিটা সবসময় একটা ব্যায়ামের উপরে থাকে সেখানে কিন্তু মা বা বাচ্চার কোনো সমস্যা হওয়ার খুব বেশি কথা নয়। আচ্ছা যাক, ফাইনালি যদি কোনো সমস্যা তৈরি হয়ে যায় তার পরিবর্তন কীভাবে সম্ভব? ধরুন সব ঠিক আছে, আপনার বাচ্চার উল্টো পজিশন আছে। এখন এই উল্টো পজিশনটাকে কিভাবে ঠিক করবেন? জেনে রাখুন, নর্মাল ডেলিভারির জন্য কিন্তু বাচ্চার সেফালিক পজিশন দরকার। সেফালিক পজিশন হচ্ছে বাচ্চার মাথা থাকবে আপনার যৌনাঙ্গের কাছে, পাটা থাকবে বুকের কাছে। এই পজিশনকে সেফালিক পজিশন বলে। আর উল্টো পজিশন মানে হলো ব্রিজ পজিশন, যেখানে লেখা থাকবে আপনার বাচ্চার মাথা আছে
আপনার বুকের দিকে, পা আছে যৌনাঙ্গের দিকে, এই পজিশন হলে নর্মাল ডেলিভারি হবে না কিন্তু। তাই অবশ্যই এই ব্রিজ বা উল্টো পজিশনকে আমাদের পরিবর্তন করে সেফালিক প্রেজেন্টেশনে আনতে হবে বা নর্মাল ডেলিভারি পজিশনে আনতে হবে। এটার জন্য কি করবেন? এটার জন্য খুব সাবধানে আপনার বুকের থেকে একটু নিচের দিকে আর পেটের থেকে একটু উপরের দিকে মাঝামাঝি পর্যায়ে একটা কাপড় বা একটা গামছা বা একটা ওড়নাকে বেঁধে রাখবেন। এভাবে যদি কিছুদিন বেঁধে চলেন তাহলে কি হবে, বাচ্চারা কিন্তু জানেন প্রতিনিয়ত ঘুরে, আর ঘুরতে ঘুরতে উপরের দিকে যখন বাধা পাবে তখন অটোমেটিক বাচ্চা নিচের দিকে নেমে যাবে। আর নবম মাস বা 36 সপ্তাহে যদি কেউ লাস্ট রিপোর্টে দেখেন যে এরকম ধরনের হয়েছে, তখন থেকে যদি ট্রাই করেন ইনশাল্লাহ ঠিক হবে। আর কেউ যদি এটা 8 মাসেই দেখতে পান তাহলে 8 মাস থেকেই যদি এই টোটকাটা ব্যবহার করেন বা এই পদ্ধতিটা অবলম্বন করেন ইনশাল্লাহ অনেকটাই আপনার বাচ্চার পজিশন ঠিক হওয়ার খুব ভালো চান্স আছে। বাচ্চার গলায় নাড়ি পেঁচানো, বাচ্চারা অনেক সময় দেখা যায় যে গর্ভের ভেতরে ঘুরতে ঘুরতে তাদের নাড়িটা গলায় পেঁচিয়ে যায়। অনেক সময় দেখা যায় যে ঔষধের দ্বারা এটাকে ঠিক করা হয়, আবার অনেক ক্ষেত্রে অটোমেটিক ঠিক হয়ে যায়। তবে ঘরোয়া উপায়ে ঠিক করার ক্ষেত্রে যেটা করবেন, নিয়মিত হাঁটাচলা করবেন। আপনি যদি নিয়মিত হাঁটাচলা করেন তাহলে কি হবে, বাচ্চা আপনার গর্ভের ভেতরে ঘোরার জন্য একটা ভালো স্পেস পাবে। হয় কি যে নবম মাসের দিকে যেহেতু বাচ্চার একদম প্রপার জন্ম ওজনটা তৈরি হয়ে যায়, জরায়ুর মধ্যে তার জায়গার পরিমাণ কমে যায়, তাই সে ভালোভাবে তখন আর ঘুরতে পারে না আগের অবস্থার থেকে। এই জন্য মায়েদেরকে এই সময়গুলোতে নিয়মিত হাঁটাচলা করতে বলা হয়। নিয়মিত মায়েরা যদি হাঁটাচলা করে তাহলে বাচ্চা ঘোরার একটা ভালো স্পেস পাবে। আর ঘুরতে ঘুরতে দেখা যায় যে তাদের গলার নাড়ি পেঁচিয়ে গেলে সেটা অনেক সময় খুলে যায়। তাই গর্ভাবস্থায় কখনোই একজন মাকে খুব বেশি শুয়ে বসে থাকা উচিত নয়, বিশেষ করে শেষের দিকে তো নয়ই। আপনাকে অবশ্যই মাঝে মাঝে রেস্ট করতে হবে, মাঝে মাঝে হাঁটাচলা করতে হবে। রেস্ট ও হাঁটাচলা দুটোর মাঝে আপনাকে ব্যালেন্স রাখতে হবে। এতে কি হবে, আপনার নিজের শরীরের জন্য ভালো হবে, ব্যথা কষ্টগুলো কম হবে, প্লাস নর্মাল ডেলিভারি ক্ষেত্রে অনেক বেশি সহায়ক হবে যেহেতু বডি সবসময় ব্যায়ামের উপরে থাকবে এবং গর্ভের ভেতরে আপনার বাচ্চাও ঘোরার একটা ভালো স্পেস পাবে। এরপরে বলি মায়ের ওজন। অনেকে বলেন যে আমার ওজন এত বেশি আর সব ঠিক আছে। ওজন যদি বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই হাঁটাচলা করবেন। নিয়মিত হাঁটাচলার মাধ্যমেই কিন্তু আপনার ওজনটা কমবে। অনেকে বলেন যে পুষ্টিকর খাবার বেশি খেয়েছি বলে আমার ওজন বেড়ে গিয়েছে। এটা একটা ভুল ধারণা। গর্ভাবস্থায় আপনাকে সকল ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়ামগুলো সমানভাবে শরীরে ঢোকাতে হবে এবং আপনার বাচ্চাকে দিতে হবে। আপনি যদি খান তাহলে আপনার থেকে প্লাসেন্টা দিয়ে বাচ্চা পাবে। আর আপনি যদি তখন ডায়েট করেন কিংবা মোটা হয়ে যাওয়ার ভয়ে কম খান তাহলে বাচ্চা প্রপার পুষ্টি পাবে না। আর বাচ্চা যদি প্রপার পুষ্টি না পায় তাহলে বাচ্চা দুর্বল হয়ে যাবে। আর দুর্বল বাচ্চা কখনোই নর্মাল ডেলিভারির জন্য আমরা সাপোর্ট করি না। সেজন্য অবশ্যই বাচ্চাকে সুস্থ সবল রাখতে হবে, নিজেকেও সুস্থ সবল রাখতে হবে। এই জন্য পুষ্টিকর খাবার নিয়মিত খাবেন। অনেকে বলেন যে আপু শেষ পর্যায়ে খেলে যদি বাচ্চা বড় হয়ে যায়, এটা একটা ভুল ধারণা। বাচ্চার যা জন্ম ওজন তৈরি হওয়া সেটা অলরেডি হয়ে গেছে। সেই জন্য এখন আর আপনার এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই। শুধু নিয়মিত পুষ্টিকর খাবার খাবেন আর হাঁটাচলা করবেন। হাঁটাচলার মাধ্যমে কি হবে, আপনি যা ইনটেক করছেন বডিতে সেটার অনেকটাই কিন্তু লস হবে আর ওয়েটটা আপনার মোটামুটি কন্ট্রোলেই থাকবে। বাচ্চার ওজন যদি বেশি হয় তাহলে কি করবেন? বাচ্চার ওজন যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মায়ের দায়টা অনেকটাই। ওই যে একটাই কথা, মা নিয়মিত হাঁটাচলা না করা, শুয়ে বসে থাকা। কারণ কি, মা যদি শুয়ে বসে বেশি থাকেন তাহলে বাচ্চারা কিন্তু নিয়মিত ঘুরতে পারে না। এই ঘোরাটা তাদের গর্ভের ভেতরে একটা কিন্তু এক্সারসাইজ। আপনি যেরকম হাঁটাচলার মাধ্যমে এক্সারসাইজ করেন, বাচ্চা গর্ভের ভেতরে ঘোরার মাধ্যমে একটা এক্সারসাইজ করে। আর আপনি যদি নিজে নিয়মিত হাঁটাচলা করতে থাকেন তাহলে কি হবে, বাচ্চা গর্ভের ভেতরে ঘোরার মতো একটা ভালো স্পেস পাবে এবং তার নিজেরও ওজনের একটা ভালো ব্যালেন্স থাকবে। তাই অবশ্যই গর্ভাবস্থায় নিয়মিত হাঁটাচলা করবেন, টুকটাক কায়িক শ্রম করবেন, লো কমেটটা ব্যবহার করবেন, পুষ্টিকর খাবার খাবেন, যেটা আমি একটু আগেও বলেছি এখনও আবার বললাম প্লিজ। এবারে বলি মায়ের হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকলে কি করবেন। অনেক সময় দেখা যায় যে মায়ের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকার কারণেও কিন্তু নর্মাল ডেলিভারি হয় না। জেনে রাখুন, মায়ের রক্তে 11 থেকে তার উপরের দিকে হিমোগ্লোবিন থাকতে হয়, বা রক্তের পরিমাণটা 11 থেকে যদি উপরের দিকে থাকে, 11, 11.5, 12, 12.5 এরকম যদি থাকে, তখন সেক্ষেত্রে কিন্তু মায়ের রক্তেই মায়ের ডেলিভারিটা হয়ে যাবে। এখন এই ধরনের রক্তের পরিমাণটা রাখার জন্য আপনাকে যেটা করতে হবে, অবশ্যই যেসব খাবার রক্ত তৈরি করে সেই খাবারগুলো বেশি বেশি খাবেন। আপনার খাদ্য তালিকায় বাচ্চা মুরগি থাকবে, বাচ্চা কবুতর থাকবে,
যে কোনো পশুর কলিজা থাকবে, লাল জাতীয় খাবারগুলো থাকবে, লাল জাতীয় ফলগুলো থাকবে, মৌসুমি ফলমূলগুলো থাকবে। প্রতিদিন 1 গ্লাস কুসুম গরম দুধ ও 2টো করে ডিম কিন্তু নিয়মিত খাবেন। এভাবেই যদি চলেন তাহলে ইনশাল্লাহ আপনার রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকার সম্ভাবনা খুব কম থাকবে। গর্ভের পানি কম, যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। অনেক কমন প্রশ্ন আমি প্রতিদিনই পেয়ে থাকি যে আপু আমার সব ঠিক আছে, গর্ভের পানি কম, এই জন্য বলছে ডাক্তার সিজার করতে হবে। এবং অনেকে প্রশ্ন করেন যে আপু প্রথম থেকে তো ঠিক ছিল, শেষ পর্যায়ে গিয়ে কেন আমার গর্ভের পানি কমে গেল। গর্ভের পানি বা অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ অবশ্যই নর্মাল ডেলিভারির জন্য 5 থেকে 25 সেন্টিমিটার হতে হবে। তবে 5 বলা হলেও 5 সেন্টিমিটারের উপরে কিন্তু চাই আমরা। মোটামুটি 18 থেকে যদি 25-এর মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে নর্মাল ডেলিভারিতে আর কোনো বাধা থাকে না। তো কিভাবে ফাইনালিও আপনি আপনার অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ 18 থেকে 25 রাখবেন, এটা রাখার অন্যতম উপায় হচ্ছে নিয়মিত পানি পান করা। 12 থেকে 14 গ্লাস নিয়মিত পানি পান করবেন, একেবারে ডেলিভারির আগ পর্যন্ত পান করবেন। তার পাশাপাশি যেটা করবেন, ডাক্তার যদি আপনাকে স্যালাইন খাওয়ার অনুমতি দিয়ে থাকে তাহলে স্যালাইন, ডাবের পানি এগুলো খেতে পারেন। এবং যে কোনো খাবারকে একটু কুসুম গরম খাবেন। কুসুম গরম খাবারগুলো অ্যামনিওটিক ফ্লুইডকে শুধু তৈরি করে না, এগুলোকে ধরে রাখতেও সহায়তা করে। তার পাশাপাশি শাকসবজি কিন্তু অবশ্যই আপনার খাদ্য তালিকায় থাকবে। শাকসবজি, ফলমূল, মৌসুমি শাকসবজি ফলমূলে প্রচুর জলীয় অংশ থাকে যেটা অ্যামনিওটিক ফ্লুইড তৈরিতে সহায়তা করে। আর কুসুম গরম খাবারগুলো এই অ্যামনিওটিক ফ্লুইডকে ধরে রাখতে সহায়তা করে। আর যখন ইনটেক করা এবং ধরে থাকা দুটোই যখন ব্যালেন্স থাকে তখন ফাইনালিও আপনার অ্যামনিওটিক ফ্লুইডের কোনো ইমব্যালেন্স হবে না। এভাবেই প্রথম থেকে যদি ট্রাই করেন তাহলে ইনশাল্লাহ ফাইনালি আপনার অ্যামনিওটিক ফ্লুইডও ঠিক থাকবে এবং নর্মাল ডেলিভারি ক্ষেত্রে আর কোনো বাধা তৈরি হবে না। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।